এই দেশে এই সময় তোমার জন্ম হয়েছে, এটা কিন্তু একটা খুব ট্রমাটিক একটা এক্সপেরিয়েন্স। রায়ান গুড তার মাকে বারে বারে খুঁজে ফেরে প্রতি বছর কত প্রতি বছর সে আসে, এবং এবারও একটি মেয়েকে দেখলাম সে ছুটে এসছে, আমি কোথায় আমার মা, কোথায় আমার প্যারেন্টস, আমি তাদের সাথে আমি বাংলাদেশে ফিরতে চাই। আমরা এই বিষয়ে আরো একটু কথা বলবো আরেকটি বিরতির পর। দর্শক, আরেকটি বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর একবার ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। কথা বলছিলাম যুদ্ধ শিশুদের নিয়ে। নাদিম ভাইয়ের কাছে চাই, গবেষণার বিষয়টি জানতে চাই যে যুদ্ধ শিশুদের নিয়ে এই যে প্রতি বছর কেউ না কেউ আসছেন, ঘুরে বেড়াচ্ছেন, এবং আমরা খবর করছি, খুবই খবরগুলি খুব টাচি, মানে পড়লে খুব খারাপ লাগে এরকম, কিন্তু এই জায়গাটা থেকে কোনো প্রাতিষ্ঠানিক গবেষণা বা কিছু, মানে এটা আমি বলি যে আমার নিজের ইন্টারেস্ট থেকে আমি যখন খোঁজ খবর নিয়েছিলাম, নিজে যখন লিখতে চেয়েছিলাম মুক্তিযুদ্ধের বিষয়ে, আমাকে সবসময় একটা আমার জন্য একটা স্পেশাল ব্যাপার ছিল, আমি এগুলো নিয়ে লেখালেখি করতে পছন্দ করি। তো ওই সময় আমি এই ইত্তেফাক বা কোনো এক পত্রিকা বেশ আগে, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি মনে হয়, তো ওই সময় আমি প্রথম একটা স্টোরি দেখেছিলাম যে সুইডেন বা কোথা থেকে একটা যুদ্ধ। তারপর আমার এই ব্যাপারটা ইন্টারেস্ট আসে যে কি কোথায়, তো এটা আমি যেদিন জানতে পেরেছি বিভিন্ন এনজিও যারা বাইরের থেকে এসেছিল ওই সময় যুদ্ধের পরে পরে, এরা নথিপত্র এদের কাছে থেকে গেছে একটা, এবং এটাকে কোনো সিস্টেমাইজড ওয়েতে প্রিজার্ভ করে রেফারেন্স হিসাবে রাখার কোনো স্কোপ তখন হয়। এই জন্য প্রচুর যুদ্ধ শিশু যারা চলে গেছে দেশের বাইরে, তারা এসে যখন খুঁজবে, এটা আমার মনে হয় যে খুবই খুবই ডিফিকাল্ট টাস্ক। তাদের সংখ্যা বা তাদের ঠিকানা, হ্যাঁ, বা কোন মার শিশু তারা, সেইটুকু সেই রেফারেন্সগুলো এদের কাছে থেকে গেছে। এখন যেটা হতে পারে, যেটা সরকারি পর্যায়ে মনে হয় হয়তো হলে সম্ভব হবে, সেটা হলো যে ওই সময় বের করা কোন কোন এনজিও এই যুদ্ধ শিশুদেরকে দেশের বাইরে তাদের ফস্টার প্যারেন্টসদের কাছে দিয়ে দিয়েছে। সেই হিসেবে যদি তাদেরকে খুঁজে বের করে তাদের কাছ থেকে যদি আমরা কিছু নথিপত্র পাই, তাহলে হয়তো একটা সরকারি বড় ধরনের উদ্যোগ দরকার। আর এখানে কিছু এনজিও আছে, আমাদের এখানে বড় বড় এনজিও আছে, তারাও কিন্তু উদ্যোগ নিতে পারে। আমরা আসলে সবকিছু সরকারকে দিতে চাইলে খুবই ডিফিকাল্ট, আমাদের আসলে অন্যদিকেও তাকাতে হবে। আমরা সাংবাদিকরা আমরা চেষ্টা করতে পারি আমাদের তরফ থেকে যে আমরা কোথায় কি করব, বাট এনজিও যেগুলো এখনো বড় বড় এনজিও যেগুলো অপারেট করছে, তারাও একটা সেকশন ওপেন করতে পারে যে ঠিক আছে, আমি হেল্প দিস ওয়ার চিলড্রেন, এবং টু হেল্প দেম এই খাতে আমরা এই স্পেন্ড করব। তাহলে আমার মনে হয় যে বেশ কয়েকটা বড় এনজিও যদি চলে আসে এখন, তাহলে কাজটা আরো দ্রুত হবে। কারণ গভর্নমেন্ট লেভেলে করতে গেলে নানা নিয়ম কারণ করতে করতেই অনেক সময় চলে যায়, কিন্তু একটা নন গভর্নমেন্ট এফোর্ট হলে ইটস ফাস্টার, কুইকার এবং মোর অ্যাকুরেট হয়। আমার মনে হয় যে এটা ওইভাবে ভেবে দেখা যেতে পারে। আপনার কি বিষয়ে একমত কিনা? আমার একটু অন্যভাবে বলতে চাই যে মানে প্রতিটা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি সহ, যে এই মুক্তিযুদ্ধ বিষয়ক এবং যুদ্ধ শিশু, এটা একটা গবেষণার উপর একটা ফ্যাকাল্টি খুলতে পারে কিনা, এবং ইয়াং জেনারেশনই যাবে। কারণ আমি একটা দেখতে পেয়েছি যারা এই যে যুদ্ধ শিশু বা এ সম্পর্কে যারা গবেষণা করতে যায়, তারা গিয়ে ওঠে গ্রামে বা ঢাকার বাইরে বা গ্রামে, তারা হচ্ছে পৌর কমিশনার বা উপজেলার চেয়ারম্যান, তারা কিন্তু রাজাকার ছিল, এখন উপজেলার চেয়ারম্যান হয়ে বসছে। এরকম কিন্তু অনেক জায়গাতে আছে। সেখানে যারা ওঠে তারা ইম্প্যাক্টটা কী পাবে? তারা খুব বেশি দূর যেতেও পারে না। এরা ভালো ভালো খাইয়ে দাইয়ে এদেরকে হৃষ্টপুষ্ট করে এরা খুব বেশি গবেষণার একটা সুযোগ দেয় না। তো একটা ইউনিভার্সিটির শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই বিষয়ক একটি ফ্যাকাল্টি খোলা যায়, ইয়াং জেনারেশনই এখানে প্রত্যেক জায়গাতে এদের থাকার ব্যবস্থা বা একটা বোর্ডিং বা এরকম তৈরি করা হলো, তার সেখানে থেকে থেকে 6 জন করে 10 জন করে ইয়াং জেনারেশন গিয়ে 65টি জেলা কি কভার করতে পারবে না? প্রত্যেক জায়গায় গিয়ে, কিন্তু গ্রামে অনেক পড়ে আছে। আর এটাও সত্যি কথা, শুধুই কি গ্রামের নির্যাতনের ইতিহাস আছে, শহরে কি নাই? আমি তো জানি শহরে আছে, কিন্তু আমি যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ যে আমি বলবো না নাম, সেজন্য আমি নাম বলি না, কারণ আমি তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি বলবো না। তাদের তো এখন প্রকাশ্যে আসার সময় বা সুযোগ এসেছে, আসলে প্রকাশ্যে অনেক বলেছি আমি তাদের, কিন্তু তারা আমার কাছে ক্ষমা চেয়ে বলে গেছে যে আমার মেয়ের সংসার ভেঙে যাবে, ভাই বোন সেজন্যই আমাকে আমার কথা দিতে হয়েছে, আচ্ছা আমি বলবো না।
আমরা বীরাঙ্গনাদের ভাতা নিয়ে কথা বলছিলাম যে মুক্তিযোদ্ধার স্বীকৃতি, তারপরে জটিল প্রক্রিয়া, তাদের সংশয়, এই জায়গাটি আসলে কিভাবে সমাধান করা যাবে, বা আপনারা এই বিষয়ের সাথে কোনো না কোনোভাবে ইনভলভ আপনাদের হওয়া উচিত কিনা? না, নিশ্চয়ই ইনভলভ। আমরা হতে রাজি, ফেরদৌসী আপা, আমরা সবাই রাজি। মুক্তিযুদ্ধের বিষয়ে যে কোনো কাজে যদি আমাদেরকে বলা হয় আমরা সেটা নিশ্চয়ই করব, আনন্দের সাথে করব। কিন্তু যেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রথমে বলি যে ভাতার ইম্পর্টেন্সটা কি। আমাদের সোশ্যাল কনটেক্সটে একটা মহিলা যদি 1 টাকা আর্ন করে তার কিন্তু ফ্যামিলিগত স্ট্যান্ডিং বেড়ে যায়, এটা আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন। তো ভাতা যদি 100 টাকা হয় সে কিন্তু এম্পাওয়ারমেন্টের জায়গাটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে এটা 100 টাকা না 1 টাকা সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু তাকে একটা ভাতা দেওয়া এবং সে তার একটা এম্পাওয়ারমেন্ট ফ্যাক্টর হলো, সেখান থেকে কিন্তু সে পুরো ফ্যামিলিকে একটু ইনফ্লুয়েন্স করার সুযোগ পাবে। যে সেই যে বীরাঙ্গনা, এটা খুব একটা অপবাদ হয়ে গেছে, খুব একটা ভুল হয়ে গেছে, সে তো ইচ্ছা করে কিছু করেনি, সেটা বোঝাতে হবে। সে তো ধর্ষিত এবং তাকে শত্রু এসে থেকে কাজ করে গেছে, সেটা বোঝানো তার স্কোপ আরো বাড়বে তখন। এবং এই যে রেসপেক্টটা যেটা রাষ্ট্র তাকে দিল, আমাদের প্রধানমন্ত্রী তাদের দিকে দিয়েছে, সেটা কিন্তু তাদের আশেপাশের যে সোসাইটি, তাদের ফ্যামিলি, সেখান থেকেও তারা সেটা পাবে যদি সেই ভাতাটুকু এবং আপনারা যেটা বলছেন যে টেকনিক্যাল, হ্যাঁ, এটা হচ্ছে যে আমার মনে হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে স্ট্রিক্টলি তাদেরকে কিছু গাইডলাইন দিয়ে দেওয়া যে এই 10টা গাইডলাইন ফুলফিল করতে হবে, এবং এই ফুলফিল করে সেন্ট্রালি ঢাকায় সেগুলো পাঠানো হোক, সেখান থেকে সেই ভাতাগুলো ডিসিশন হবে। তারাই ডিস্ট্রিক্টগুলো অ্যাডমিনিস্ট্রেশন ইনভেস্টিগেট করবে যে সে সত্যি বীরাঙ্গনা কিনা। এগুলো তো এটা একটা ব্যাপার। হ্যাঁ, অনেকে আবার বিভিন্ন ফেক মুক্তিযুদ্ধের তো আমাদের অভাব হয়নি। দেখা যাচ্ছে যে উচ্চ পর্যায়ে সরকারের ওখানে সেখানেও ফেক, নতুন একটি সমস্যা তৈরি হয়েছে। তো সেই রকম আমাদেরকে সেটা আগে যাচাই করতে হবে যে সে সত্যি বীরাঙ্গনা কিনা, হলে সে কোথায় গিয়ে সেই প্রমাণগুলো ঠিকঠাক করে তারপরে সেন্ট্রালি পাঠিয়ে তারপরে ভাতাটা প্রসেসটা শুরু করা। হঠাৎ করে শুরু করে দিলাম, কোটি কোটি টাকা চলে গেল, কোথাও কেউ টের পেল না, আর যাদেরকে টার্গেট করা হচ্ছে তারা পেল না, তাহলে তো হোল কনসেপ্ট আইডিয়া যেটা নিয়েছেন প্রধানমন্ত্রী সেটা কিন্তু পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের দেশে যেটা হয়, শুরুতে কোনো উদ্যোগ, সেটা যতই ইতিবাচক হোক না কেন, উদ্যোগ নিলে তার ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। এবং এইখানে একদম কিন্তু তারা সরাসরি বলেছে যে তালিকা তৈরি হয়েছে, কিন্তু এখানেও মানে আমাদের কাছ পর্যন্ত পৌঁছাবে কিনা তারা, এই তালিকাটাই আমি বলেছি যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তারা তালিকাটা করবে, তারা ভেরিফাই করবে, 100% সব রেসপন্সিবিলিটি তারা নেবে যদি এখানে কোনো বিচ্যুতি ঘটে, এবং তারপরে তারা সেন্ট্রাল ইয়েতে ঢাকায় পাঠাবে। ঢাকার যে মিনিস্ট্রিটা ডিল করছে, যে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি মোস্ট লাইকলি, তারা যদি ডিল করছে, বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তারা ডিল করছে, তারা সেটাকে কাউন্টার চেক করবার একটা পদ্ধতি বের করবে, এবং সেখানে যদি কোনো ভুল পাওয়া যায় সেটা অ্যান্সার করবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে কিন্তু প্রসেসটা ফাস্টার হবে এবং ইজিয়ার হবে, এবং ট্রান্সপারেন্ট হবে, বিশৃঙ্খলা কম হবে। বিশৃঙ্খলা কম হবে। আমরা বলছিলাম যে দেশ অনেক এগিয়েছে, আমরা অনেক ইতিবাচক একটা জায়গায় দাঁড়িয়েছি। নতুন প্রজন্মরা আমাদের জন্য অনেক, দেশের জন্য আমরা সামনে এগিয়ে নেওয়ার জন্য নতুন প্রজন্ম আসলে এখন, এই নতুন প্রজন্মের কথা বলতে গেলে আসলে শিক্ষাঙ্গনের সন্ত্রাস আপনি দেখছেন, দুজনে জানেন যে গত কিছুদিন থেকেই শিক্ষাঙ্গনের ছাত্রলীগের যে আমরা তাণ্ডব দেখছি, আজকেও কিন্তু আমাদের খবরের শিরোনাম দেখছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের। এই যে বলা হচ্ছে কমিটি নেই ছাত্রলীগের বা ছাত্র সংসদ, সবকিছু মিলিয়েই অরাজকতা, এইখানটাতে আসলে কিভাবে উঠে আসা যায়, বা এই যে বাড়ছে কমছে না কিন্তু সেটা আমি বেশ কয়েক মাস আগে এটা নিয়ে লিখেছিলাম যে আসলে সরকারের বা প্রধানমন্ত্রীর অনেক কিছু যে অ্যাচিভমেন্ট, সেগুলো এই ছোটখাটো কিছু ঘটনার জন্য কিন্তু ওভারলুকড হয়ে যায়। ঘটনাটাই এখন ছোটখাটো আছে, প্রতিদিন আমি ছোটখাটো বলছি, আমি যে ওভারলুকড হয়ে যায় সেরকম। এই যে সবচেয়ে বেশি ড্যামেজ যদি ইমেজ করে থাকে গভর্নমেন্ট, সেটা হলো ছাত্রলীগের ব্যাপারে, এবং এটা বলতে দ্বিধা নাই যে তারা কি একবারও চিন্তা করে না যে তাদের যে নেত্রী, সে কত জায়গায় ফাইট করছে এই দেশটাকে সামনে নিতে, রাজাকারদের